जो आस्था थी, जो विश्वास था, जो सपना था, वो पूरा होने जा रहा है। राम राज होने जा रहा है और अब तो राम जी वहाँ पर आ भी चुके हैं, विराजमान हो भी चुके हैं। मुझे ऐसा लगता है कि ये बहुत पहले हो जाना चाहिए था। सनातनियों को उनका हक बहुत देर से मिला है, बहुत देर से मिला है। It's a wonderful experience. Yes, it's a wonderful experience. It's the peoples of whole India and how their day made. রামায়ণে 14 বছরের বনবাস কাটিয়ে ফিরে আসার পর ভগবান রামকে আবার অযোধ্যার রাজকার্য দেয়া হয়েছিল। ভগবান রামের পরে বিভিন্ন মহান রাজারা তার বংশধর হিসেবে অযোধ্যায় শাসন করেছিলেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ভগবান রামের অন্তর্ধানের পর তার পুত্রদের কি হয়েছিল? তাদের বংশধররা কি আজও এই পৃথিবীতে বিদ্যমান? আজ আমরা আপনাকে এই প্রশ্নের উত্তর দেব। প্রকৃত রাম ভক্তরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ভগবান রামের বংশধর কি আজও জীবিত? I think it's everything. Travel is the experiences that you have that make you a better person and probably the person that you're meant to be. It makes you not only you learn so much about life but about yourself. You know how you react in different situations. You meet so many different types of people from all different societies and all different walks of life. রামায়ণের বালকাণ্ড, অরণ্যকাণ্ড, যুদ্ধকাণ্ড যথেষ্ট জনপ্রিয়, কিন্তু তার তুলনায় উত্তরাকাণ্ড ততটা জনপ্রিয় নয় এবং এই কাণ্ড সম্পর্কে মানুষের মধ্যে বিভিন্ন ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন যে মাতা সীতার পাতাল প্রবেশের মাধ্যমেই রামায়ণ এবং উত্তরাকাণ্ডের সমাপ্তি ঘটেছে, কিন্তু এটা সঠিক নয়। ধীরে ধীরে রামের বংশ অর্থাৎ রঘুবংশের বিনাশ সংঘটিত হচ্ছিল। শ্রীরাম সরযূ নদীতে নিজেকে অন্তর্ধান করে নেন এবং বৈকুণ্ঠলোকে ফিরে যান। তার আগে লক্ষ্মণও নিজের প্রাণ ত্যাগ করেছিলেন, যার পেছনে রয়েছে এক বড় কাহিনী। যেহেতু ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরাম মানব অবতার ছিলেন, তাই তার দেহ ত্যাগ করা প্রয়োজন ছিল। তিনি তার ভাইয়ের পুত্রদের মধ্যে রাজ্য ভাগ করার সিদ্ধান্ত নেন। ভরতের দুই পুত্র ছিল, পুষ্কর এবং তক্ষ। লক্ষ্মণের পুত্র ছিল চিত্রাঙ্গদ এবং চন্দ্রকেতু। শত্রুঘ্নের পুত্র ছিল সুবাহু এবং সুরসেন। মথুরার নাম পূর্বে সুরসেন ছিল। শ্রীরাম বানপ্রস্থে যাওয়ার পূর্বে ভরতকে অযোধ্যার রাজা করে দিতে চান, কিন্তু ভরত সেই প্রস্তাবে রাজি হয় না। তারপরে দক্ষিণে কোশল প্রদেশ অর্থাৎ ছত্তিশগড়ে কুশ এবং উত্তর কোশল প্রদেশে লবের অভিষেক করা হয়। ঐতিহাসিক তথ্য অনুসারে লবপুরী স্থাপনা করেছিলেন, যা বর্তমানে পাকিস্তানের স্থিত শহর লাহোর বলে মনে করা হয় এবং এখানে একটি দুর্গে লবের একটি মন্দিরও রয়েছে। লবপুরীকে পরে লাহোরপুরী নামে অভিহিত করা হতো। রাজা লব থেকে পরবর্তীতে রাঘব রাজপুতদের উৎপত্তি হয়েছিল, যার মধ্যে জেয়াস সিকওয়াড়ো বংশ অন্তর্ভুক্ত ছিল এবং অন্যদিকে এই রাজপুতদের আরেকটি শাখা ছিল সিসোদিয়া, যার মধ্যে বেশালা ও কোহিল রাজবংশ অন্তর্ভুক্ত ছিল। কুশের থেকে কুশবাহা রাজপুতদের উৎপত্তি হয়েছিল। লবের তুলনায় কুশের বংশ বেশি দিন স্থায়ী ছিল। পরবর্তী সময়ে কুশ অযোধ্যার রাজা হয়েছিল, কিন্তু তিনি তার পিতা শ্রীরামের মতো অতটা পরাক্রমশালী রাজা ছিলেন না এবং অসুর দুর্জয়ের সঙ্গে যুদ্ধে মৃত্যুবরণ করেছিলেন। কুশের বিবাহ হয়েছিল নাগকন্যা কুমুদবতীর সঙ্গে। পরবর্তী সময়ে তাদের পুত্র আথিতি অযোধ্যার রাজা হয়েছিলেন। তারপরে ধীরে ধীরে লব এবং কুশের রাজবংশের বিনাশ সংঘটিত হতে থাকে। এভাবেই রাজা দশরথের বংশ একসময় বিনাশের দিকে চলে যায়। ভগবান রামের বংশধররা কি আজও রয়েছেন? শ্রীরামের অন্তর্ধানের আগে তিনি তার ভাইয়ের পুত্রদের মধ্যে রাজ্য ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভরতের দুই পুত্র ছিল, পুষ্কর এবং তক্ষ। লক্ষ্মণের পুত্র ছিল চিত্রাঙ্গদ এবং চন্দ্রকেতু। শত্রুঘ্নের পুত্র ছিল সুবাহু এবং সুরসেন। ভরতকে অযোধ্যার রাজা করে দক্ষিণে কোশল প্রদেশ অর্থাৎ ছত্তিশগড়ে কুশ এবং উত্তর কোশল প্রদেশে লবের অভিষেক করা হয়। রাজা লব থেকে পরবর্তীতে রাঘব রাজপুতদের উৎপত্তি হয়েছিল, যার মধ্যে জেয়াস শিখর বংশ অন্তর্ভুক্ত ছিল এবং অন্যদিকে এই রাজপুতদের আরেকটি শাখা ছিল সিসোদিয়া।
এবার আমরা আসি সেই তথ্যে যেখানে বলা হচ্ছে শ্রীরামের বংশধর হয়তো আজও জীবিত। বলা হয় যে তার বংশধর পরিবার জয়পুরের এক রাজ পরিবারে বসবাস করছে। স্বাধীনতার পর আমাদের দেশে রাজতন্ত্রের অবসান হয়েছে এবং এর পরেও অনেক রাজপরিবার রয়েছে যারা এখনও একই গর্ব এবং আবেগ নিয়ে বসবাস করছে। মানুষ এখনও তাদের রাজা হিসেবে বিবেচনা করে। জয়পুরের মহারানী পদ্মিনী দেবী একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন। পদ্মিনী দেবী বলেছিলেন যে তার স্বামী অর্থাৎ জয়পুরের প্রাক্তন মহারাজ ভবানী সিং শ্রীরামের পুত্র কুশের ৩০৯তম বংশধর। ভবানী সিং এবং পদ্মিনী দেবীর একমাত্র কন্যার নাম দিয়া কুমারী। দিয়ার 2 ছেলে এবং 1 মেয়ে রয়েছে। দিয়ার ছেলে পদ্মনাভ 12 বছরে এবং লক্ষ্য রায় 9 বছর বয়সে এই রাজ শাসন সামলেছিলেন। রিয়ার পিতা মহারাজ ভবানী সিংয়ের কোনো পুত্র ছিল না, যে কারণে 2002 সালে তিনি তার মেয়ে দিয়ার পুত্রকেই দত্তক নেন। ভবানী সিংয়ের মৃত্যুর পর 2011 সালে পদ্মনাভ সিংকে মুকুট দেওয়া হয়। 2013 সালে লক্ষ্য রায় সিংহাসনে বসেন। এই রাজ পরিবারের জীবন গৌরব এবং আরামে ভরপুর। এখানকার রাজা হলেন পদ্মনাভ সিং, যিনি তার বিলাসবহুল জীবনের জন্য পরিচিত। রাজা পদ্মনাভ সিং একজন মডেল, পোলো খেলোয়াড় এবং ভ্রমণকারী। 2011 সালে এই রাজ পরিবারের সম্পত্তি ছিল 44 আরব অর্থাৎ 4400 কোটি টাকারও বেশি। মহারানী পদ্মিনী দেবীকে মাঝে মধ্যেই বড় বড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেখা যায় এবং তার পরিবারকেও রাজস্থানে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। কিন্তু এবার প্রশ্ন হলো, তারা কি সত্যিই শ্রীরামের বংশধর? এই নিয়ে অনেক ধরনের বিতর্ক হয়েছে মামলা। তারা বলেছেন যে তাদের বংশ শ্রীরামের বংশ, তারা কুশওয়াহা বা কাছুয়া গোষ্ঠীর বংশধর। এর সপক্ষে তাদের কাছে প্রমাণও রয়েছে। এবার আপনাদের মনে হতে পারে যে কুশওয়াহা কারা। বন্ধুরা, একটু আগেই বলেছি যে এটা মনে করা হয় যে শ্রীরাম এবং দেবী সীতার যমজ পুত্রদের মধ্যে একজন কুশের মাধ্যমেই এই কুশওয়াহা রাজবংশের উৎপত্তি হয়েছিল। কিন্তু এখনও অনেক বিতর্ক রয়ে গেছে। তারা কি সত্যিই শ্রীরামের বংশধর নাকি অন্য কিছু, সেটা আজও প্রমাণ হয়নি। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং যথাসম্ভব শেয়ার করবেন। আপনারা যদি এই রাজবংশ সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি অংশ হয়ে যান। খুব শীঘ্রই ফিরে আসবো এইরকমই আরও একটি রহস্যময় ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।